আমার হীরের থেকে দূরে থেকো। হীর আজকে একটু মার্কেটে গিয়েছিল, কিন্তু একা না, সাথে ইরফানও আছে। মূলত হীরের গাড়ি নিয়ে যেতে কষ্ট হবে বলে ইরফান গাড়ি নিয়ে হীরকে পৌঁছে দেয়। সেই ততক্ষণ ধরে ইরফান বকবক করেই যাচ্ছে হীরের হাতে একটা ড্রেস। ইরফান বিদেশে থাকা অবস্থায় কি কি হয়েছে তার কাহিনী বলছে, কিন্তু কোনো কাহিনীর পর কোন কাহিনী সেটা হীরের মাথার উপর দিয়ে যাচ্ছে। হে হীর, বলুন। তোমার পাশে একটা হ্যান্ডসাম ছেলে হাঁটছে আর তুমি তাকে পাত্তা দিচ্ছ না। তুমি জানো আমাকে পাশে হাঁটানোর জন্য কত মেয়েরা আমার পেছনে ঘুরে? আপনিও ঘুরুন তাদের পিছে। ইরফানের বোরিং লাগতে শুরু করে। মেয়ে মানুষ এত চুপচাপ হলে কিভাবে হয়? ইরফান বোরিং মানুষ পছন্দ করে না, তার দরকার হাসি খুশি আর বকবক করা মানুষ। না হলে ইরফানেরও মন বিষণ্ণ হয়ে যায়। মার্কেটে থেকে নামতে নামতে ইরফান বলে ওঠে, চলো আইসক্রিম খাই। ইরফান ভেবেছিল হীর না করবে, কিন্তু না, হীর মাথা নাড়ায়। ইরফান খানিকটা অবাক হয়, তারপর আইসক্রিম নিয়ে আসে। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামাতেই হীর এবং ইরফান নেমে যায়। হীর বাড়ির দিকে হাঁটা দিলেও ইরফান বাগানের দিকে চলে যায়। হীর অবাক হয়ে ইরফানের পেছে পেছে যায়। কোথায় যাচ্ছেন আপনি? কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বাইরে বের হবো। এভাবে সারা দিন হাঁটাহাঁটি না করে আপনার বড় ভাইয়ের সাথে কাজ করলেও তো পারেন। করি তো। কি কাজ? ইরফান কিছু না বলে চোখ টেপ দেয়। হীর এত থ খেয়ে যায়, ইরফান আবারও হাঁটা শুরু করে। হীর পেছন থেকে বলে, ইরফান। এই প্রথম হীর শান্তশিষ্টভাবে ইরফানকে ডাক দেয়। ইরফান দাঁড়িয়ে গিয়ে পিছে ফিরে হীর হাত নাড়িয়ে তাকে বিদায় জানায়। চিরচেনা শহর হয়েও রাত বিরাতে চারদিক নিস্তব্ধ হওয়াটাও স্বাভাবিক। আপনজনদের কষ্টেও নিজের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। স্বার্থপর মানুষরা কখন অন্যের কষ্টে কষ্ট দুঃখ পায় না, বরং সে সেটাকে সাধারণ ভেবে ছেড়ে দেয়। ডিনার টেবিলে ইরফান ব্যতীত সকলে উপস্থিত। ফারজানা খান খাওয়ার মাঝখান দিয়ে বলে ওঠেন, ইয়াস বাবা, একটু ইরফানকে কল দাও না, আমার ভীষণ টেনশন হচ্ছে। মা, তুমি তো জানোই তোমার ছেলে বেশিরভাগ সময় আমাদের সাথে খায় না। কিন্তু তবু একটা কল দাও। ইয়াস কল দেওয়ার জন্য ফোন বের করে, কিন্তু তার আগে ইরফান কল তার মোবাইলে। ইয়াস অবাক হয়ে যায়, ইরফান তো তাকে কল দেওয়ার মানুষটা। ইয়াস কল রিসিভ করে। অপর পাশের কথা শুনেই তার শরীর কেঁপে ওঠে। হঠাৎ কল কেটে যায়। ফারজানা খান বলে ওঠে, কি হয়েছে ইয়াস? ইয়াস জবাব দেয় না। হীর বলে ওঠে, সবকিছু ঠিকঠাক? ইরফানকে হসপিটালে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। হঠাৎ ফারজানা খান আর শাহরুখ আন্টির কান্নার শব্দ পাওয়া যায়। হীর নিস্তব্ধ হয়ে ইয়াসের দিকে তাকিয়ে। ইয়াসের বুকটাও কেঁপে উঠছে তার ছোট ভাইয়ের। বাড়িতে ফারজানা খান এবং শাহরুখ আন্টির প্রাণ আসছে আর যেন যাচ্ছে। এদিকে হীর এবং ইয়াস দ্রুত গাড়ি চালিয়ে হসপিটালে উপস্থিত হয়েছে। যদিও ইয়াস কোনো মতেই হীরকে এত রাতে হসপিটালে নিয়ে আসতে চায়নি, তবুও হীরের জোড়াজড়িতে আর নিজের কথা ভেবেও সে হীরকে নিয়ে আসে, যদি হীর তার কোনো কাজে আসে। ইয়াস এসেই কাউন্টারে ইরফান কত নম্বর বেডে আছে সেটা খুঁজতে থাকে। অবশেষে সে ইরফানের খোঁজ পেতেই হীরকে নিয়ে সেখানে চলে যায়। ইরফানকে একটা পাবলিক হসপিটালের বেডে আনা হয়। চারদিকে মানুষের ছড়াছড়ি। ইরফান এবং আশেপাশের রক্তাক্ত রোগীরা একসাথেই এখানে এসেছে। ইয়াস গিয়েই দেখে ইরফানের সারা শরীরে রক্ত লেগে আছে, তার মাথাও ফেটে গেছে, পা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, অথচ তার পাশে কোনো নার্স বা ডাক্তার নেই। ইয়াসের মাথা তৎক্ষণাৎ গরম হয়ে যায়। সে চিৎকার করে উঠে নার্স এবং ডক্টরকে ডাকতে থাকে। আশপাশ থেকে নার্স এবং ডক্টররা আসতেই ইয়াস কর্কশ ভাষায় বলে ওঠে, এতগুলো বেডে এতগুলো রোগী পড়ে আছে, কখন দেখবেন তাদের রক্ত পড়া বন্ধ হয়ে যখন মারা যাবে তখন? আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি এখন থেকে। ইয়াস গিয়ে ইরফানের মাথায় হাত রাখে। এরপর সে তার মোবাইল বের করে প্রাইভেট একটা হসপিটালের রুমে নিয়ে সেখানে ইরফানকে শিফট করে। ইয়াস আর হীর হসপিটালের করিডোরে দাঁড়িয়ে। শাহরুখ আন্টি বারবার করে ফোন দিয়ে বলে দিয়েছে যে কোনো খবর পেলেই যেন তাদের জানানো হয়। ফারজানা আন্টি কাঁদতে কাঁদতে বেহুশ। হীরের হাত পা কাঁপছে। বিকেলের দিকেই না তার সাথে ইরফানের কথা হয়েছিল, তাহলে হঠাৎ কি হয়ে গেল ইরফানের এই অবস্থা? যেখানে হয়েছে সেখানের এক পুলিশ ইরফানকে জানায় একটা পাবলিক ভার্সিটির সামনে ছাত্রলীগরা নিরীহ কয়েকজন ছাত্রদের ওপর হামলা করায় ইরফান সেখানে গিয়ে মারপিট করে।
অবাক করা বিষয় হচ্ছে সে একাই ছাত্রলীগের ছেলেপেলেদের সেখানে মেরে রাস্তায় ফেলে দেয়। ভাগ্যক্রমে সবগুলো বেঁচে আছে। সেখানকার লোকেরা বলে একজনকে নাকি ইরফান মারতে মারতে প্রায় মেরে ফেলার মতো অবস্থা করে দিয়েছিল। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হলো। ইয়াশ তাকে গিয়ে ইরফানের কথা জিজ্ঞেস করতেই বললেন, আপাতত কিছু সময় ঠিক আছে, হাতে ছুরির আঘাত আছে আর মাথায় বেশ খানিকটা আঘাত রয়েছে। সুস্থ হতে মাসখানেকটা সময় লাগতে পারে, কয়েকদিন হাসপাতালে থাকুক, এইটাই হয়তো তার জন্য ভালো হবে। আর জ্ঞান ফিরতে হয়তো একটু সময় লাগতে পারে। ইয়াশ ডক্টরকে ধন্যবাদ জানায়। তার চেহারায় চিন্তার ভাঁজ। হীর তার পাশে গিয়ে দাঁড়ায়। চিন্তা করবেন না, ইরফান অনেক সাহসী, ভরসা রাখুন, খুব দ্রুতই ইরফান ঠিক হয়ে যাবে। আমার চিন্তা সেখানে না হির। ইরফান খুব জেদি। এরকম কাজ ও আরও আগে কয়েকবার করেছে, কিন্তু এরকম অবস্থা আগে কখনো হয়নি। ভবিষ্যতেও যে ইরফান এরকম করবে না তার কি গ্যারান্টি? হীর কিছু বলার ভাষা পায় না। সে তো কয়েকদিনের মেয়ে, সবে মাত্র 1 মাস হলো সে এসেছে। এটা ঠিক যে ইরফানের ব্যাপারে তার ধারণা কম। হীর বাড়িতে কল দিয়ে সবাইকে সবকিছু জানায়। ফারজানা আন্টি জেদ ধরতে থাকে সে ইরফানকে দেখতে চায়, কিন্তু ইয়াশ মানা করেও দেয়। ইরফানের এরকম খবর শুনে আহনাফ এবং রাইয়ানও চলে আসে তাকে দেখতে। সাথে হীরের মা বাবাও আসে। পরদিন সকালে ইরফানের জ্ঞান ফিরে আসে। তখন সকলেই হসপিটালে উপস্থিত ছিল। নার্স এসে সকলকে জানায় ইরফানের জ্ঞান ফিরেছে। ইরফানকে দেখার আশায় সকলেই ইরফানের কেবিনে যায়। ইয়াশ চুপ করে একপাশে দাঁড়িয়েছিল। ইরফান জানতো তার ভাই অনেক রেগে আছে। হীর ইরফানের সাথে ফারজানা আর শাহরুখ আন্টির কথা বলিয়ে দেয়। ফারজানা আন্টির কণ্ঠ শুনে মনে হচ্ছে আগের থেকে সে বেশ স্বস্তিতে রয়েছে। সকলের সাথে কথা বলার মাঝ দিয়েই ইরফান তার ভাইয়ের দিকে তাকায়। ভাইয়া, ইয়াশ ইরফানের দিকে তাকায়। আমার উপর রাগ করে আছো? রাগ করাটা কি স্বাভাবিক না? অবশ্য রাগ করা উচিত না, কারণ তুই তো আগেও অনেকবার এ ধরনের অঘটন ঘটিয়েছিস। কিন্তু আমি যদি কালকে ওদের না আটকাতাম তাহলে অনেক নিরীহ ছাত্ররা মারা যেত। ইয়াশ কিছু না বলে কেবিন থেকে বের হয়ে যায়। হীর মুচকি হাসে। যতই হোক নিজের ভাইয়ের প্রতি অসীম ভালোবাসা রয়েছে ইয়াশের। ইরফান হঠাৎ কেসে উঠে কাশতে কাশতে তার এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হয়। হীর ডাক্তারের ডাকার আগেই দেখে ডাক্তার হাজির। ইয়াশ কি তাহলে বাহিরে থেকে ইরফানের উপর নজর রাখছিল? হীরের কেন যেন হাসি পায়। দুই ভাইয়ের এই ভালোবাসা দেখে ইরফানের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার আনা হয়। ইরফান খাবে না বলে দিয়েছে, তার মুখে নাকি কোনো রুচি নেই। হসপিটালের উপস্থিত আছে কেবল ইয়াশ, হীর আর রায়ান। হীর মাত্রই যাবে, ইয়াশ তখন গিয়েছে ঔষধ আনতে। ইয়াশ আসলেই সে চলে যাবে। এদিকে ইরফানের খাওয়ার সময় হয়ে গেছে। কাল রাত থেকে বেচারা কিছু খায়নি। হীর বাধ্য হয়ে ঠিক করে সে নিজেই ইরফানকে খাইয়ে দেবে। ব্যাপারটা কেন যেন রায়ানের পছন্দ হয় না, তবে সে বাধাও দেয় না। হীর ইরফানের কাছে গিয়ে বসতেই ইরফান বলে ওঠে, হে সুইটি ডক্টর। হীর মুচকি হাসি দেয়। ইরফান হতভম্ব হয়ে যায়। এমনিতেই তো হীর রাগ করে আর না হয় চুপ থাকে। হীর খাবার প্লেট নিতে নিতে বলে, একটু বসতে পারবেন? ইরফান বসতে নিলে হীর তার পিঠে হাত রেখে তাকে বসায়। তারপর সে প্লেটে ভাত নিয়ে অল্প একটু মাখিয়ে ইরফানের সামনে ধরে। ইরফান আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে যায়। করুন দ্রুত। ইরফান করতেই হীর তার মুখে খাবার ঢুকিয়ে দেয়। মানুষের উপকার করতে গিয়ে বুঝি জীবন দিতে হয়? আমি বেঁচে থেকেও বা কি করব? আমি একটা অকর্মা, বুঝলে, কোনো কাজের না, কেবল ইয়াশ ভাই আর বোঝা। এই কথা বুঝি ইয়াশ ভাই আপনাকে বলেছে? না। তাহলে কেন মনে হলো আপনি তাদের বোঝা? ইরফান কোনো উত্তর দেয় না। হীর তার মুখে খাবার দিতে দিতে বলে, তুমি যদি সত্যিই তাদের বোঝা হতে, তাহলে আজ তোমার মা তোমার জন্য সারা রাত না ঘুমিয়ে না খেয়ে কাঁদতো না। তোমার অসুস্থ মা তোমার জন্য জান দিয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। কেবল একবার তোমাকে স্পর্শ করার জন্য তিনি এখনো না খেয়ে বসে আছেন। অন্যদিকে তোমার ভাইয়ের কালকের রাত থেকে জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। কালকের মতো চিন্তিত আর বিষণ্ণ আমি আগে কখনো তাকে হতে দেখিনি। তাও বলছো কেউ তোমাকে ভালোবাসে না? ইরফান এবারও জবাব দেয় না। হীর খাবার শেষ করে ইরফানকে শুইয়ে দেয়। আমি বাড়ি যাচ্ছি, তোমার মার মানসিক অবস্থা ভালো না। আর যেহেতু আমি তোমার নয়,
আর যেহেতু আমি তোমার 9 দিনের ছোট, তাই তোমাকে আমি তুমি করেই বলবো। আর উল্টাপাল্টা কথা বা কাজ করলে আজ ছাড় দিব, কথা যেন মনে থাকে। হীর উঠে যায়। ইরফান তার চোখ বন্ধ করে ভাবতে থাকে কিছু একটা, যা তার শরীরে কম্পন লাগিয়ে দিয়েছে। হীর বের হতেই দেখে ইয়াশ দাঁড়িয়ে। হীর আমতা আমতা করে কিছু বলতে নিলে ইয়াশ বলে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তুমি যাও। হীর মাথা নাড়িয়ে ধীরে ধীরে চলে যায়। তার সকল ভয় আর কাঁপাকাঁপি যেন ইয়াশকে দেখলেই। হঠাৎ পেছন থেকে ইয়াশ ডাক দেয়। হীর পিছে ফিরতেই ইয়াশ বলে, ধন্যবাদ কাল রাত থেকে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য। হীর পুনরায় চুপ করে চলে যায়। ইয়াশের বুক ধরফর করতে থাকে, তার কারণ জানা নেই ইয়াশের। ইয়াশ রায়ানের দিকে তাকায়, রায়ানও ব্যাপারটা বুঝতে পারে না। ফারজানা আন্টিকে নিয়ে হীর বাইরে হাঁটাহাঁটি করতে থাকে। ফারজানা আন্টির মন ভালো নেই, তিনি এখনো তার ছেলেকে দেখতে পারলেন না। আন্টি, ফারজানা আন্টি ঘন একটা শ্বাস ছাড়েন। আপনার চিন্তা আপনাকে আরো অসুস্থ করে তুলছে। কত করে বললাম যে ইরফান আগে থেকে অনেকটা সুস্থ, তাও মানছেনই না। যেদিন তুমি মা হবে সেদিন বুঝবে প্রতিটা সন্তানের জন্য মায়ের মন কতটা উদার। হীর বুঝতে পারে বিষয়টা। হঠাৎ হীরের চোখ সামনে যায়। সে প্রচন্ড অবাক হয়ে তাকিয়ে রয় সামনে। আহনাফ ধীরে ধীরে সামনে আসে। তারপর ফারজানা আন্টির সামনে হাঁটু গেড়ে বসে তার দুহাত ধরে। ধৈর্য রাখুন আন্টি, ইরফান খুব দ্রুতই বাড়ি ফিরবে। ফারজানা আন্টি মুচকি হাসে। হীর বুঝতে পারে তার থেকে তার ভাই এই পরিবারের কতটা আপন। আহনাফ দাঁড়িয়ে যায়। হীরের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে, কি খবর? আগে থেকে একটু ভালো আছে, কেবল শরীর নাড়াতে কষ্ট হয়। তোর কথা বলছি, তোর কি খবর? আমার খবর জানতে চাচ্ছিস? অবাক হলাম। জানতে চাওয়া অপরাধ? কখনো তো জানতে চাস না, তাই অবাক হলাম। আহনাফ কিছু না বলে ফারজানা আন্টির কাছ থেকে বিদায় নেয়। হীরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার ভাই কি সত্যিই তাকে একটুও ভালোবাসে না? সে কি বোন হিসেবে এতটাই খারাপ? ইরফানের অবস্থা এমন কেন? চায়ের কাপটা টেবিলের উপর রেখে কথাটা রায়ান হীরকে বলে, আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো। গতকাল রাতে বাসায় আসার পর থেকে এখনো বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। যাক ভালো। আর ফারজানা আন্টির কি খবর? উনি এখন বেশ খুশি। এতদিন পর নিজের ছেলেকে কাছে পেয়ে ইরফানের রুম থেকে বের হতেই চাচ্ছে না। সময়টা রাত 8টার মাঝামাঝি। অফিস থেকে ফেরার পথে রায়ান ভাবল একবার ইরফানকে গিয়ে দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। একটু আগে ইরফানকে দেখে এসেছে সে, কিন্তু যাওয়ার আগে শাহরুখ আন্টি তাকে 1 কাপ চা দেয়। শাহরুখ আন্টি বারবার করে বলেছে রাতে খাবার খেয়ে যেতে, কিন্তু রায়ান খাবে না, খাবেই না। কেননা সে কখনোই রাতের খাবার তার মাকে ছাড়া খায় না। হঠাৎ ফারজানা আন্টি রুম থেকে বের হন। শোনো রায়ান, আমার প্রথম এবং শেষ কথা, রাতের খাবার না খেয়ে তুমি বাড়ি থেকে বের হতেই পারবে না। আর যদি বের হও তাহলে তোমার আর এই বাড়িতে জায়গা হবে না। ফারজানা আন্টির সবচেয়ে প্রিয় একজন ছেলে রায়ান। এত দূরের সম্পর্কের একটা ছেলে হয়েও ইরফানের কতই না সাহায্য করেছে। কিন্তু আন্টি, বললাম না আমার শেষ কথা। অবশেষে ফারজানা আন্টির কথা মানতে রাজি হয় রায়ান। পকেট থেকে মোবাইলটা বের করেই কল লাগায় শারমিন সুলতানাকে। মনে মনে নানা করলেও মুখে রায়ানের মা ঠিকই রাজি হয়ে যান। রায়ানের মা রাজি হওয়াতে ফারজানা খানও বেশ খুশি হয়ে যায়। রাতের খাবারের সকলে একসাথে পাশাপাশি বসা। রায়ানের বিপরীতে বসেছে ইয়াশ, রায়ানের পাশে হীর। শাহরুখ আন্টি সকলকে খাবার বেড়ে দিচ্ছেন। ফারজানা খান বলে উঠলেন, আহা শালু, যে যার খাবার নিতে পারবে তো, তুমি এসে বসো তো। শাহরুখ আন্টি ফারজানা খানের কথায় রাজি হন না। তিনি রায়ানের প্লেটে মাছ তুলে দিতে নিলে রায়ান তার হাত ধরে আটকায়। শাহরুখ আন্টি বেশ অবাক হয়ে যান। রায়ান বলে ওঠে, আমার যা লাগবে আমি তা নিয়ে নিব, কোনো সমস্যা নেই আমার। আপনি আমাদের পাশে খেতে বসুন, এভাবে সকলে খাবে আর আপনি কাজ করবেন, দেখতে মানানসই লাগে না বলুন? শাহরুখ আন্টির আত্মা ঠান্ডা হয়ে যায় রায়ানের কথা শুনে। জেনে না জানে না এত সুন্দর করে একজন অপরিচিত মহিলাকে আসলেই কেউ এভাবে বলতে পারে?
ইরফানের একই কথা শাহরুখ আন্টিকে বললে অবশেষে বাধ্য হয়ে শাহরুখ আন্টিকে বসতে হয়। খাবার নিতে নিতে সে বেশ কয়েকবার রায়ানের দিকে তাকায়। রায়ানের চেহারা জুড়ে মায়া জড়ানো। একদিকে ইয়াসের মতো শান্তশিষ্ট, অন্যদিকে ইরফানের মতো কাজে পটু। রায়ানের মোবাইলে হঠাৎ কল আসে। রায়ান কলটা রিসিভ করে বলে, হ্যাঁ মা, খেয়েছো? শাহরুখ আন্টির নজর পুনরায় রায়ানের দিকে পড়ে। মনে মনে ভাবতে থাকেন তিনি নিশ্চয়ই কোনো আদর্শ মায়ের সন্তান রায়ান। যশোর জেলার একটি সাধারণ ঘরের মেয়ে শালুক। শ্যামবর্ণের চেহারার মাঝে মায়া জড়ানো। বাবা ছিলেন কৃষক আর মা গৃহিণী। খুব কষ্টে শালুককে নবম শ্রেণী পর্যন্ত পড়ায় তারা। এরপর গ্রামের এক কৃষকের ছেলের সাথে শালুককে বিয়ে দিয়ে দেওয়া হয়। দিন যত এগোতে থাকে ততই শালুকের জীবন ধ্বংসের দিকে যেতে থাকে। রাত বিরাতে নেশা করে আসা স্বামীর হাতে নানাভাবে নির্যাতিত হতে থাকে শালুক। এক পর্যায়ে নেশা করার জন্য শালুককে তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলা হয়। এতে শালুক না করায় তাকে মেরে আধমরা বানিয়ে দেয় সেই কাপুরুষ। অতীতের ভয়ানক স্মৃতি মনে হতেই গা শিউরে ওঠে শালুকে। কি ভয়ানক! আমরা এক জিনিসে বারবার হাসি না, অথচ এক জিনিস মনে করে কেন বারবার কাঁদি? শাহরুখ আন্টি একজন হাসি খুশি মহিলা। চেহারায় হাসি লেগেই থাকে তার। দেখে মনেই হয় না অতীতে তার জীবনে কত বড় ঝড় বয়ে গেছে। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি একজন বাসার কাজের লোক। কেননা তার জামা কাপড় সেরকম না। ইয়ার সবসময় তাকে নতুন জামা কিনে দেয়। নিজের মায়ের বোনের মতো এবারের ছেলেরা তাকে ভালোবাসে। শাহরুখ আন্টি সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর নামাজ শেষে তাকে সবসময় মোনাজাতে কাঁদতে দেখা যায়। ইয়াস এবং ইরফানের নজর ব্যাপারটা আসলেও তিনি ওদের কাছ থেকে সত্যটা সবসময় লুকিয়ে এসেছেন। এখনও তিনি নামাজ শেষে সবসময় মোনাজাতে কাঁদেন। যদিও ব্যাপারটা ইয়াস এবং ইরফান এখন অভ্যস্ত। রায়ান চলে যাবে ড্রাইভারকে বলে তার গাড়ি বের করা হয়েছে। যাওয়ার আগে সে একবার ইরফানকে দেখে যেতে চায়। এজন্য সে একাই দোতলায় চলে যায় ইরফানের রুমে। ইরফান আয়নার সামনে দাঁড়িয়ে তার চেহারা দেখছে। মাথায় ব্যান্ডেজ, কপালে আর মুখের পাশে ক্ষত আছে। মনে মনে সেই ছেলেগুলোকে গালি দিতে থাকে। এত জায়গা থাকতে কেন তার সুদর্শন চেহারায় আঘাত করতে হলো? ইরফান ইরফান তাকায়। আসো ভাইয়া। ইরফান গিয়ে সোফায় বসে, রায়ান তার পাশের সোফায়। ইরফান তার ঘাড় ঘোরাতে পারে না, ঘাড়ে এখনো ব্যথা। শিক্ষা হয়েছে নাকি আরো মারপিট করতে চাও? এটা অ্যাটলিস্ট আপনি এরকম বলবেন না। আমি কি অকারণে মেরেছি বলুন? না, তা তো বুঝলাম। একেবারে উচিত শিক্ষা দিয়েছো। সেটাই। রায়ান ইরফানের মাথায় হাত দেয়। আর কাউকে এরকম উচিত শিক্ষা দিতে হবে না, নিজের জীবন বাজি রেখে। ইরফান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। কি দেখো? আহনাফকে আপনি কিভাবে ডাকেন? আনাপ, তুই এভাবে? আমাকে ভাই মনে করেন না? তুমি মনে করো না ভাই। ইরফান হেসে উঠল। সে বুঝেছে রায়ান ভাই কি বোঝাতে চেয়েছে। রায়ান হেসে বলে, নিজের যত্ন নিস। আজ আসছি, বাসায় যাস কেমন? তুমিও এসো ভাইয়া। রায়ান চলে যেতে যেতে বলে, বাই দ্য ওয়ে, ইয়াস কিন্তু সত্যি তোকে অনেক ভালোবাসে। তুই লাকি এরকম একজন ভাই পেয়ে। ইরফান খানিকক্ষণ চুপ করে রয়। মুচকি হেসে বলে, আমিও ভাইয়াকে ভালোবাসি। কি রে, কোনো খবর নেই যে? তোর তো মহা খবর ছড়িয়ে আছে, তাই না? তুই বিয়ে কর, তখন নিজের খবর নিজের রাখাই চান্স পাবি না। তোর শখ লেগেছে, তুই করেছিস, ব্যাস এখন চুপ। পিয়াসার সাথে ফোনে কথা বলতে বলতে হির বাগানে হাঁটছিল। খানিকক্ষণ পর সে বাগানের কিনারায় বেঞ্চে গিয়ে বসে। জানিস, সেদিন রিফাতকে অপমান করার পর ও আর বাড়িতে আসেনি। তোর ভাইয়াও ওকে আসতে নিষেধ করেছিল। তার মতে রিফাত একটা চরিত্রহীন। ভালো তো। পিয়াসা জিহ্বায় কামড় দেয়। কেন যেন সে বারবার ভুলে যায় যে রিফাতের নাম শুনলেই হির চুপ হয়ে যায়। আচ্ছা বাদ দে তো, আজীবন কি ওই বাড়িতেই পড়ে থাকবি? আন্টিকে সুস্থ করার দায়িত্ব নিয়ে যেহেতু এই বাড়িতে এসেছিস, সেহেতু তাকে সুস্থ করার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো। আর খুব শীঘ্রই আমি আবারও চেম্বারে বসবো। তোর জন্য শুভকামনা। ধন্যবাদ পিউ। আচ্ছা, ইরফানের কি খবর? সুস্থ তো?
হির তার পিছে থাকায় কিছুক্ষণ আগে ইরফান বাগানে এসেছিল। সে দেখতে পায় ইরফান একটা রাস্তা থেকে কুকুর নিয়ে এসে তার কাঁধে বসিয়ে গোল গোল ঘুরছে। থ খেয়ে যায় হির, আমতা আমতা করে বলে, আগের থেকে তো ভালো আছে, বোধহয় মাথাটা গেছে। ফারজানা খান আগের থেকে ফিটফাট হয়ে গেছেন, সবসময় পরিপাটি হয়ে থাকেন, চুলগুলোর যত্ন নেন, মাইন্ড ফুরফুরে রাখেন, রাতে ঘুমের মাঝে চিৎকার করেন না। অন্যদিকে ইরফানের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, কেন যেন তার আচরণ বাচ্চা সুলভ কাজকর্ম প্রকাশ পাচ্ছে। সবসময় বাড়িতে বসে থাকে, মাঝে মধ্যে লুডো খেলার বায়না ধরে, অথচ একসময় ইরফান লুডো একদমই পছন্দ করতো না। ফারজানা খান আগের থেকে অনেকটা ভালো হওয়ার সবসময় তার সাথে কারো থাকার প্রয়োজন পড়ে না। তিনি একা একাই সকাল আর বিকালে বাগানে ঘোরাঘুরি করেন। এজন্যই হির এখন থেকে চেম্বারে বসেছে। এত মাস পর হিরকে হসপিটালে দেখে তার পরিচিত অনেকেই বেশ খুশি হয়েছে। অন্যদিকে ফারজানা খান যাতে পুনরায় আবারও আগের মতো চলতে পারে তার জন্য ইয়াস বড় বড় হসপিটালের ডাক্তারের সাথে কথা বলে চলেছে। আর বিশ্বাস একদিন না একদিন ফারজানা খান হারবেন। দুপুর 1:30 ছুঁই ছুঁই হির তার চেম্বারে বসে আছে। অনেক আগে থেকেই হসপিটালে জানানো হয়েছিল হির এখন থেকে রোগী দেখবে। কয়েকজন রোগী দেখার পর হির অবশেষে বিশ্রাম করার সময় পেল। তার মনে চিন্তা, হয়তো একজন সাইকিয়াট্রিস্ট ডাক্তার জানে ভিন্ন ভিন্ন মানুষের জীবনে কতই না ভিন্ন ভিন্ন কষ্ট আছে। মানুষ জন্মই হয় কষ্ট সহ্য করার জন্য। কারো কারো জীবনের কাহিনী শুনলে মনে হয় এর থেকে আমি শতগুণে ভালো আছি। হঠাৎ বাইরে থেকে রোমানা নক করে ভেতরে আসে। ম্যাম, আপনার কাছে একজন মহিলা ইমার্জেন্সিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাচ্ছে। যদি আপনি আজকে আর কোনো রোগী দেখেন তাহলে আমি অ্যাপয়েন্টমেন্টটা নিব। ইমার্জেন্সি? আচ্ছা নাও। কিছুটা সময় পার হতে হিরের রুমের দরজায় কেউ একজন নক করে। ভেতরে আসার অনুমতি পেতেই কেউ একজন ভেতরে চলে আসে। হির বেশ খানিকটা অবাক হয়ে তাকিয়ে রয়। আপনি হসপিটালের সামনের বাগানে হির হাঁটছে, তার পাশে স্বয়ং ইয়াস। আপনি আসবেন কখনো বিশ্বাসই করিনি। এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখে যাই কেমন যাচ্ছে তোমার প্রথম দিন। বেশ ভালোই। আমার কি মনে হয় জানেন, সাইকিয়াট্রিস্ট ডক্টররা হলো তাদের রোগীদের বন্ধু, যারা মন খুলে নিজের জীবনের সকল কাহিনী ডক্টরকে বলে। ইয়াস হিরের কথা মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ হিরের মোবাইলে কল আসে। ম্যাম, আপনার ইমার্জেন্সি ওই রোগী চলে এসেছে। আমি আসছি। হির কল কেটে দেয়। আমাকে এখন যেতে হবে, একজন ইমার্জেন্সি রোগী এসেছে। ইয়াস মুচকি হেসে হিরকে বিদায় জানায়। হিরের মোবাইলে পুনরায় কল আসে। মোবাইল হাতে নিয়ে দেখে রাইয়ান ভাইয়া। কল রিসিভ করতে অপর পাশ থেকে রাইয়ান কিছু একটা বলে বসে। হির অবাক হলেও শান্তশিষ্ট ভাবে বলে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কফির মগটা টেবিলে রেখে ইরফান বলে ওঠে, হঠাৎ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ? আহানাফ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, দেশে থেকে কি করবি? এর থেকে বিদেশে কোনো কাজ করলে শান্তি আর ইনকাম দুটোই বেশি। দেশের অবস্থা আসলে তেমন ভালো না। দুর্নীতিতে ভরে উঠেছে আশেপাশে। মানুষ নিজেকে সবার চোখে বড় করে দেখানোর জন্য লড়াই করে। তা কোথায় যাচ্ছ তাহলে? অস্ট্রেলিয়া। আচ্ছা, তুমি চাইলে তোমার জন্য ভিসা ঠিক করার ব্যবস্থা করতে পারি। না, তার দরকার নেই। আমি তোমার মতো কঠোর না। সবসময় নিজের স্বার্থটাকে আগে দেখি। ভালো লাগলে কাজ করি, না করলে না। তুমি যাও, দোয়া রইল তোমার জন্য। আহনাফ মুচকি হাসে। এখানে চাউমিনটা কিন্তু খুব মজা, খাবে? ওকে। হিরের সামনে বেগুনি রঙের শাড়ি পরা একজন মেয়ে বসে আছে। বয়স 23 থেকে 26 হবে। শ্যামবর্ণের চেহারায় বেশ শান্তশিষ্ট চরিত্র ফুটে উঠেছে তার। আপনার নাম? নিশাত ইসলাম। বয়স? 24। বিবাহিত? ডিভোর্সি। আচ্ছা। হিরের হৃদয়ে নাড়া দেয়। ডিভোর্সি? ভালোবাসা কি বিচ্ছেদ ছাড়া আর কিছু দেয়? আবার কেন প্রেম কাহিনী শুনতে হবে না তো হিরকে? না হলে এত কম বয়সী মেয়ের কি করে ডিভোর্স হলো? আপনার সমস্যা? নিশাত ইসলাম নামের মেয়েটি হিরের সাথে কথা বলতে বেশ লজ্জাশীল বোধ করছিল। হির ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি আপনার সাইকিয়াট্রিস্ট। আমার সাথে আপনি খোলামেলাভাবে সকল কথা শেয়ার করতে পারেন।
ভয় পাবেন না। আমার যখন 21 বছর বয়স তখন আমার বিয়ে হয়। আমার হাজবেন্ডের নাম সোহাগ। ওকে নিয়ে প্রথম আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু 2 মাস যেতেই ও আমার পড়ালেখা বন্ধ করে দেয়, আর তখন থেকেই ওর প্রতি আমার রাগ জন্মায়। 1 সেকেন্ড, পড়ালেখা বন্ধ করে দেয় কিন্তু কেন? আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম ছিল যে বিয়ের পর বাড়ির বউরা পড়াশুনো করতে পারবে না, এতে নাকি মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যায়। তারপর আমি আমার হাজবেন্ডের সাথে তর্ক করতে শুরু করলাম। এই কেমন অদ্ভুত নিয়ম! এ দিনে এসেও আপনারা এসব ভাবেন? ছোট ছোট কথায় ও আমার গায়ে হাত তুলতো। ধীরে ধীরে ওই বাড়ির সকলের আসল চেহারা আমার সামনে এসে পড়ে। সোহাগের ছোট বোন ছিল ভয়ানক একটা মেয়ে। এক এক দিন এক এক ছেলের সাথে রাস্তায় ঘুরতে দেখা যেত। মাসে বোধহয় ঠিকঠাক মতো 10 দিনও কলেজ যেত না। ওর নামে এলাকায় নানা লোক কথা বলতো। আমি বড় বোনের মতো ওকে বোঝাতে গেলে হয় আমাকে ঝাড়ি দিত অথবা আমাকে গায়ে হাত তুলতো, অথচ বাড়ির একটা কাজও করতো না সে। সারাটা দিন গাধার মতো খাটার পরও যখন শুনতে হয় বসে বসে খাই, তখন ইচ্ছে করে দিন শেষে গলায় রশি দিয়ে মরে যেতে। আমার শ্বশুর ছিল মাটির মানুষ, কিন্তু তিনি তার পরিবারের সকলকে ভয় পেতেন। আমার শাশুড়ি যা বলতেন তিনি তাই করতেন। এলাকার সকল মানুষ আমার শাশুড়িকে নিয়ে নানান কটু কথা আমার কানের কাছে এসে বলতো। আমি শুনেছি আমার শাশুড়ি নাকি আমার নামে চরিত্রহীনতার বদনাম ছড়িয়ে দিতেন। হীর দীর্ঘ একটা শ্বাস ছাড়ে, তারপর সে 1 গ্লাস পানি নিশাতের দিকে এগিয়ে দেয়। নিশাত একদম স্বাভাবিকভাবেই বসে আছে, তার চেহারায় কোনো কষ্ট বা দুঃখের ছাপ নেই। সব কিছুই হয়তো মানা যেত, আরও হয়তো আমি ওই বাড়ির বউ হয়ে থাকতাম, যদি না আমার স্বামী বড়লোকের মেয়ের সাথে পরকীয়ায় জড়াতো। আমি রাতে ঘুমিয়ে গেলেই ব্যালকানিতে গিয়ে সারা রাত কথা বলতো সে। একবার আমি ধরে ফেলি, কিন্তু না, সে নিজের দোষ স্বীকার করে না, উল্টো আমাকে সকলের সামনে মারতে মারতে ফ্লোরে ফেলে দেয়। আমার শাশুড়ি তার ছেলেকে না বুঝিয়ে আমার গায়ে হাত তোলে, আমাকে হুমকি দেয় যদি আমি চুপ না থাকি তাহলে আমাকে ডিভোর্স দিবে। তারপর আমি পুলিশকে গিয়ে বলে দিই। আমার শরীরের সকল মারের দাগ আমি তাদের দেখাই। আপনার স্বামী এখন জেলে? জানি না। ডিভোর্স কবে হয়? গত বছর ডিসেম্বরে। আপনার বাবা মা জানে? জানি না। মানে? নিশাত কিছুক্ষণের জন্য থেমে গ্লাসের সব পানি শেষ করে বলে ওঠে, আমার 19 বছর বয়সে আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলি। ছেলেটা আমার ভার্সিটিতে আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল। ওর সাথে আমার সম্পর্কের প্রায় 2 বছর পার হওয়ার পর আমার বাবা মা জেনে ফেলে যে আমি একজনকে ভালোবাসি। তাদের অনেক বোঝালাম, নিয়াজ অনেক ভালো একটা ছেলে, কিন্তু না, তারা তবুও রাজি না। এমনকি তারা একটাবারও নিয়াজ এবং ওর পরিবারের সাথে কথা বলতেও রাজি না। এর জন্য আপনার বাবা মা আপনাকে সোহাগ নামের লোকটির সাথে বিয়ে দেয়? এরপর নিয়াজ কিছু বলেনি? আমার সাথে বিয়ের দিন দেখা করতে এসেছিল, প্রচুর কান্নাকাটি করছিল, কিন্তু আমি বাবা মার সম্মানের কথা ভেবে কিছুই বলিনি। এখন নিয়াজ কোথায় আছে জানেন? বিদেশে। বিয়ে হয়েছে? জানি না। হীর কিছুক্ষণ চুপ করে রয়, মনে হচ্ছে সে কোনো গল্প শুনছে, অবাস্তব গল্প। হঠাৎ হীর একটা জিনিস খেয়াল করে, তবুও সে জিজ্ঞেস করবে কি করবে না বুঝতে পারে না। ডক্টর হীর? জি। আমার সবচেয়ে বড় আফসোস কি জানেন? কি? আমি সোহাগের মতো একটা জঘন্য পুরুষের সন্তানকে পেটে নিয়ে ঘুরছি। হীর যা ভেবেছিল, হ্যাঁ, নিশাত প্রেগনেন্ট। কত মাস? 4। এ সময় আপনার টেনশন করা উচিত না। আপনার উচিত নিজের সন্তানের প্রতি যত্নশীল হওয়া। কারণ দেখুন, আপনার এই জীবনে আপনার আপন সাথী বলতে এখন আপনার পেটের এই সন্তান আছে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। হয়তোবা আপনি ঠিক বলেছেন। নিজের যত্ন নেবেন। আমি একটা ঘুমের ঔষধ লিখে দিচ্ছি, এটা আপনার কোনো ক্ষতি করবে না। আর ডক্টরের অনুমতি ছাড়া কোনো ঔষধ খাবেন না, বুঝলেন? হীর প্রেসক্রিপশনে ঔষধের নাম লিখে তাকে দেয়। আগামী রবিবার আপনি আবারও আসবেন। আচ্ছা। নিশাত চলে যায়। মেয়েটাকে দেখে হীরের মায়া লাগছে প্রচন্ড। হঠাৎ হীরের মোবাইলে কল আসে। বলুন। অপর পাশ থেকে ইয়াশ চেয়ারে হেলান দিয়ে বলে,
রোগী দেখা শেষ? মাত্রই বের হলো। কেমন লাগলো? দুঃখজনক। জানি, ওর যত্ন নিও হির, মেয়েটা খুব অসহায়। মানে আপনি চেনেন মেয়েটাকে? আমি তোকে তোমার ঠিকানা দিয়েছি। কে এই মেয়ে? আপনি কি করে চেনেন? ইয়াশ কিছু বলে না, কিছুক্ষণ চুপ থেকে বলে, গুড বাই। ইয়াশের ফোন থেকে হঠাৎ লাইন কেটে যায়। হীরের চিন্তা ভাবনায় আনাগোনা। ইয়াশ কি করে চেনে নিশাদকে? সকাল সকাল হীরের মাথা ভন ভন করছে বেরি ফুলের গন্ধে। বাড়ির চারপাশে শুধু যে বেরি ফুলের সুবাস তাই নয়, বরং বেরি ফুলের গাছ আর গ্রানে ড্রয়িং রুম ভরে উঠেছে। শারমিন সুলতানার প্রিয় একটা ফুল বেরি। তার বেরি ফুল কতটা পছন্দ সেটা তার বাড়িতে প্রবেশ করলেই বোঝা যায়। রাইয়ান ভাইয়ের বেরি ফুল তেমন একটা পছন্দ না, এজন্য ভাইয়া সবসময় তার মাকে মানা করেন যেন তার রুমে বেরি ফুলের কোনো গন্ধ প্রবেশ না করে। হীর সোফায় বসে কফি খাচ্ছিল। শারমিন সুলতানা তখন তার জন্য ট্রে ভরা নাস্তা নিয়ে হাজির হন। মামি অত্যন্ত সুন্দর একজন মহিলা, তার একমাত্র ছেলে রাইয়ান। কিন্তু শোনা যায় রাইয়ান ভাইয়ের বড় একটা বোন ছিল যে কিনা নিউমোনিয়াতে 2 মাস বয়সে মারা যায়। মামির গায়ে কালো রঙের সুতির একটা শাড়ি, তিনি সবসময় খুব যত্ন সহকারে পরিপাটি হয়ে থাকেন। মামিকে দেখলে বোঝা যায় যে সব নারী জীবনসঙ্গী নিয়ে বেঁচে থাকতে চায় না, সব নারী দুর্বল হয় না। রাইয়ান ভাইয়ের বয়স যখন 9 বছর ছিল তখন তার বাবা আর অফিসার একজন মহিলা কলিগের সাথে পরকীয়ার কথা মামির কানে যায়। মামি সেদিন প্রচণ্ড কষ্ট পেয়ে মার কাছে আসে। মামা যেহেতু মার বড় ভাই ছিল, তাই মা না চাইলেও মামাকে তেমন কিছুই বলতে পারেনি। পরবর্তীতে মামি নিজ থেকে মামাকে ডিভোর্স দেয়। মামা অনেকবার ক্ষমা চাইলেও মামি তাকে মাফ করে না। এখন মামা কোথায় আছে সেটা কারোরই জানা নেই। হীর তার মামির দিকে তাকায়। তিনি হীরের সামনে বসে তার দিকে খাবারের প্লেট এগিয়ে দিচ্ছেন। হীর তার মামির উপর গর্ব করে, সে যদি তার মামির মতো এত কঠোর হতে পারত। কে রে হীর, খাবারগুলো খেয়ে নে। এতগুলো খাবার কেউ দেয় মামি? আমি তো রাইয়ান ভাইয়ার সাথে একটু কথা বলেই হসপিটাল চলে যাব। যাওয়ার সময় অনেক আছে, এতদিন পর আসলি, কিছু না খেয়ে তোকে যেতে দিব? হীর মুচকি হেসে খাবারের একটা প্লেট হাতে নেয়। রাইয়ান গোসল করছে, একটু পরে অফিস যাবে, তুই বস। হীর মাথা নাড়ায়। শারমিন সুলতানা বলে ওঠেন, শুনলাম আহনাফ নাকি অস্ট্রেলিয়া যাচ্ছে, হঠাৎ এই সিদ্ধান্ত যে? জানি না মামি। ওর সাথে কথা হয় না? না। শারমিন সুলতানা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আহনাফ আর তুই একদমই এক জানিস? হীর অবাক হয়, কই কখনো তো কেউ বলল না যে আমরা 2 ভাই বোন এক। সবসময় শুনে এসেছি দুজন দু প্রান্তের মানুষ। কেন বলছি জানিস? তোরা দুজনেই দুজনের উপর ক্ষিপ্ত, রাগ জেদ দুটোই চেপে রাখিস মনে, অথচ একে অপরকে ভালোবাসলেও, একে অপরের সাথে কথা বলার ইচ্ছা থাকলেও দুজনের ইগোর কারণে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিস। একবারও ভেবে দেখেছিস বোকা মেয়ে, যদি আহনাফ বিদেশে চলে যায় তাহলে কখনো তোর আর আহনাফের সাথে আর কোনো কথা হবে না। এভাবে চলতে চলতে এক সময় তোরা শত্রু হয়ে যাবি একে অন্যের। হীর, তোর বাবা মার তোরা দুজন ব্যতীত আর কোনো সন্তান নেই। তোর বাবা হার্টের রুগী ভুলে গেছিস? তুই কি চাস তোর বাবাকে আরো অসুস্থ করে তুলতে? এগুলো তুমি আমায় কেন বলছো মামি? তুই বুদ্ধিমান, তাই আহনাফের থেকেও তুই বুদ্ধিমান, তুই সব কিছু বুঝতে পারিস। আমাকে না বলে আহনাফকে বলো। আমি এসব কিছু আর ভাবতেই চাই না। যদি আহনাফ আমার সাথে কথা নাও বলে তাও আমার যায় আসে না। শারমিন সুলতানা হতাশাগ্রস্ত হন হীরের কাছ থেকে, তিনি এটা আশা করেননি। হীর দেখলেও রাইয়ান রেডি হয়ে নিচে নেমে এসেছে। হীর, তুমি? তোমার সাথে কিছু কথা ছিল রায়ান ভাই। আমি জানি। শারমিন সুলতানা দাঁড়ালেন। তোরা কথা বল, আমি বাইরে গাছে পানি দিয়ে আসছি। যে রোদ পড়েছে আজ, গাছগুলো নষ্ট হতে বেশি সময় লাগবে না বোধ হয়। শারমিন সুলতানা বাগানের দিকে হাঁটা ধরেন। রাইয়ান বসতে বসতে বলল, মা কখনোই বদলাবে না। মানে? একটা সিক্রেট কথা বলি, বাবার বেলি ফুল অনেক পছন্দ ছিল,
পুরো ঘরে বাবা সবসময় বেলি ফুল রাখতেন টবে করে। বাইরে বাগানেও বেলি ফুলের অভাব ছিল না। মা বাবাকে ঘৃণাও করলেন, তার স্মৃতি ভুলতে পারেনি। এজন্য সবসময় সব জায়গায় বেলি ফুল সাজিয়ে রাখে। আর এটাই হলো আমার অপছন্দের কারণ। যা আমার বাবার পছন্দ তা সবসময় আমার অপছন্দের কারণ থাকবে। হীর হতভম্ব হয়ে রায়ানের দিকে তাকিয়ে রইল। এবারও তাহলে তার চিন্তা চেতনা ভুল। হীর, প্রেম একদিনের হোক বা 10 বছরের, ভালোবাসাটাই আসল। যদি তুমি কাউকে একদিনের জন্য ভালোবাসো তাহলে তুমি কখনোই তাকে ভুলতে পারবে না। মা কিন্তু বাবাকে ঘৃণা করে ঠিকই, কিন্তু ভালোবাসে না এমন কিন্তু না। কারণ একসময় সে ঠিকই বাবাকে ভালোবাসতো। কি বোঝাতে চাইছো তুমি? রিফাতকে ভালোবাসতে না? হুম। রিফাত ভালোবাসতো? জানি না। বাসতো, কিন্তু এক সময় তোমাকে আর ওর ভালো লাগেনি। কিন্তু ও একদিন বুঝবে, পুরনো ভালোবাসাকে মনে করে ওর কাঁদতে হবে। হীর অন্যদিকে তাকালো। রায়ান আর কিছু বলে না। তুমি ভাবতে পারো যে মা যেহেতু জীবনে একজনকে ভালোবেসে বাকি জীবন একা থাকতে পারছে, তাহলে আমি কেন পারবো না? হীর ফারজানা আন্টিও কিন্তু একা রয়েছে, কিন্তু সে নিজেকে একা ভাবছে না। কারণ তার ভালোবাসার মানুষ আছে 2জন। আর আমার মার আমি আছি। ফারজানা আন্টি তার ছেলেদের মাঝে যেমন তার স্বামীকে দেখতে পায়, তেমনি আমার মাও আমার মাঝে বাবাকে দেখতে পায়। হীর এবারও চুপ করে রইল। আমি জানি তুমি রিফাতকে ঘৃণা করো, কিন্তু রিফাতের জন্য কেন নিজেকে পাল্টে ফেলেছো? আর আমার মতে তুমি কখনোই নিজের একজন মানুষ ছাড়া আর পরিবর্তন হবে না। এখানে তোমারও দোষ নেই, আমি জানি। হীর রায়ানের দিকে তাকায়। এসব কথা বাদ দাও। আনাপ তো অস্ট্রেলিয়া যাচ্ছে, মাহবুদও আজ তোমাদের বাড়ি যাবে। তুমি যেতে চাও? হীর অনেকক্ষণ পর মাথা নাড়ে। রায়ান হেসে দেয়। ইরফানের হাতে সাদা রঙের বিদেশি বিড়াল। কয়েকদিন আগে সে এটা কিনেছে। ইয়াশ তখন সিঁড়ি দিয়ে নামছিল। অফিসে যাচ্ছ ভাইয়া? হুম। আমিও আসি। কি লাগবে? কেন? তুই তো বিনা কারণে অফিসে যাওয়ার ছেলে না। আমি তোমার মতো পরিবারের দায়িত্ব নিতে চাই। আমি তোমার সাথে বিজনেসের অংশ হতে চাই। আমার ভালো লাগে না আর রাজনীতি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। সকলের কাছে কথা শুনতে আমার থেকে আমার বড় ভাই বেস্ট। আমিও তোমাদের মতো। ইয়াশ প্রচন্ড অবাক হয়ে যায়। পেছন থেকে শাহরুখ আন্টি মুচকি হাসে। ইয়াশ চুপ করে ইরফানের কাঁধে হাত রেখে শাহরুখ আন্টির উদ্দেশ্যে বলে, আন্টি, তুমি আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। ততক্ষণে ইরফান গিয়ে রেডি হয়ে আসো। রায়ান, শারমিন, সুলতানা আর হীরকে নিয়ে হীরের বাড়িতে আসে। গাড়িতে বসা অবস্থায় রায়ান বলে, তুমি যাও মা, আমরা আসছি। রায়ানের কথায় শারমিন, সুলতানা চলে যায়। রায়ান হীরের উদ্দেশ্যে বলে, যাও হীর, আমি পরে আসবো। যাবে না? কাজ আছে অফিসে। আচ্ছা। যাওয়ার আগে হীর রায়ানকে ডাক দেয়। রায়ান ভাইয়া, বলো। একটা প্রশ্ন করতে পারি? সবসময় ভাবি করব, কিন্তু করা হয় না। অবশ্যই। তুমি আহনাফকে তুই করে বললেও আমাকে কেন তুমি করে বলো? কারণ তুমি আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক স্পেশাল। আর ব্যক্তিগতভাবে স্পেশাল হওয়া মানুষদের তুই করে বলা যায় না। হীর রায়ানের কথা পুরোপুরি বুঝে যায়, কিন্তু রায়ানের এই কথা বলার উদ্দেশ্য হীর বুঝতে পারে না। আল্লাহ হাফেজ। রায়ান হীরের থেকে বিদায় নেয়। হীর সামনে হাঁটা ধরে। শারমিন আন্টি বোধহয় বাড়ির ভেতরে। হীর দেখতে যায় আহনাফ আসছে। হীর ধীরে ধীরে হাঁটা শুরু করে। আহনাফ তার দিকে একবারও না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আহনাফ দাঁড়িয়ে যায়। শুনলাম তুই নাকি বিদেশ যাচ্ছিস। হঠাৎ সমস্যা? এভাবে কেন কথা বলছিস? আহনাফ এসে হীরের মুখোমুখি দাঁড়ায়। কি করব দেশে থেকে? ভাবছি বিদেশ গিয়ে ট্রেনিং করে কাজে জয়েন হব। ভালো তো। এতদিন পর হঠাৎ বাড়িতে? হীর হুট করে বলে দেয়, তোর জন্যই এসেছি। আহনাফ ভ্রু কুঁচকে তাকায়। আমার জন্য? আহনাফ তাচ্ছিল্য সহকারী হেসে ওঠে। নাটক কম কর। নাটক না, সত্যি কথা। আহনাফ কিছু বলে না। আচ্ছা আহনাফ,
কখনো কি তোর মনে হয়নি যে ভাই বোন হিসেবে আমাদের একে অপরের প্রতি দায়িত্ব আছে, যেগুলো এখনো আমরা পালন করিনি? যেমন? গত 2 বছরে কখনো আমার সাথে হাসি মুখে কথা বলেছিস? আমি জানি তুই আমার উপর রেগে আছিস, কিন্তু তোর কি দায়িত্ব ছিল না আমাকে একটা বার বোঝানো? প্রথম থেকেই তুই আমার উপর রেগে আছিস। তুই কি একবারও ভেবেছিলি আমার অবস্থা কেমন ছিল তখন, যখন আমি 2বার সুইসাইড করার চেষ্টা করেছিলাম? একবারও এসে আমাকে মানিয়েছিলি? বড় ভাই হিসেবে তুই দায়িত্বহীন ছিলি। তোর রাগ রিফাতের থেকেও আমার উপরে বেশি ছিল।